মাছরাঙা। শুভেচ্ছা সবাইকে। রাধুনী রমজানের সুস্বাদে সুস্বাস্থ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি অপর্ণা। বাংলাদেশের সফল নারীদের নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আজকের সফল নারী সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন সাবরিনা সামাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশন কি নিয়ে কাজ করছে? আমরা কাজ করছি আমাদের দেশের বাড়ি থেকেই, যেটা সিলেট, আর একদম গ্রামের বাড়ি কুলাউড়া। বেসিক্যালি এক কথায় সমাজসেবা। আর আমার এলাকার অনেক রকম প্রবলেম আছে, আমার দেশের বাড়ির মানুষের অনেক রকম প্রবলেম আছে। সেই প্রবলেমগুলো আমি একটু রিসার্চ করছি যে কী ধরনের প্রবলেম, সেই প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায়, সেই কাজগুলোই করছি এখন। আবার সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনটা কখন থেকে স্টার্ট করেছিলেন? ফর্মালি যদি আপনি বলেন ইনঅগুরেশন সামাদ ফৌজিয়া ফাউন্ডেশনের, তাহলে ফর্মাল ইনঅগুরেশন ওয়াজ লাস্ট ইয়ার 2013 1st জানুয়ারি, আমার বাবার জন্মদিনের দিন। আমরা তো জানি যে সামাদ আর ফৌজিয়া আপনার বাবা মার নামে, মানে কখন থেকে ইচ্ছেটা হলো, উদ্দেশ্যটা কি ছিল বাবা মার নাম দিয়ে প্রতিষ্ঠানটা করার? বাবা মা যখন থাকেন তখন আসলে বোঝা যায় না তাদের না থাকলে ভ্যাকিউমটা কি। So I was extremely close to my father and mother, and after আমার বাবা মারা যান, তারপরে মা ছিলেন, মা মারা যান 3 বছর আগে। তো ওই যে ভ্যাকিউমটা বাবা মার, ওই ভ্যাকিউম থেকেই আমার মনের মধ্যে সেই ক্রিয়েটিভিটিটা জাগলো যে বাবা মার জন্য তো কিছু করতে হবে। ওনারা তো সব দিয়ে গেলেন, সব করে গেলেন। সো ইটস দ্য memory of my parents that I have named it Samad Fawzia Foundation. বাবার সবচেয়ে ছোট মেয়ে ছিলেন এবং কাছের মেয়ে ছিলেন। আপনার বাবা এম.এ. সামাদ একজন প্রথম বাংলাদেশি বীমা প্রতিষ্ঠাতা, ভাষা সৈনিক সাথে। মানে বাবার থেকেই কি ইন্সপিরেশন গুলো পেয়েছিলেন? ফাদার অ্যান্ড ডটারের যে রিলেশনশিপটা, অ্যাকচুয়ালি ইটস আ ভেরি ইউনিক রিলেশনশিপ। উনি বাংলাদেশের বেসরকারি খাতে, বেসরকারিভাবে আমাদের কোম্পানিটা ফার্স্ট বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি, এটা কিন্তু উনি রিটায়ারমেন্টের করার পরে করেছিলেন। এখন চিন্তা করেন, একটা রিটায়ারমেন্টের পরে একটা মানুষ যদি এত বড় একটা ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স চিন্তা করলেই সামাদ সাহেব, তো উনি যদি করতে পারেন, আমি চিন্তা করলাম যে আমার আরও যদি 10 years আগে আমি আরও আসতাম, শুরু করতাম, হয়তো আরও ভালো ছিল। কিন্তু 10 years-এ আই ওয়াজ টু প্যাম্পার্ড বাই মাই ফাদার অ্যান্ড মাদার, সুযোগ হয়নি। বাবা মা যাওয়ার পরেই সে ভ্যাকিউমটা, তো সেই পথ অনুসরণ করে আমিও চিন্তা করছি যে নতুন কিছু করা যায় কিনা। আচ্ছা, তো নতুন কিছু করার প্রচেষ্টায় অবভিয়াসলি সমাজসেবা, কারণ অন্য আর তেমন কিছুর তো প্রয়োজন নাই, সব প্রয়োজন বাবা মা মিটিয়ে দিয়ে গেছেন। এখন মানুষের সেবা যদি কিছু করতে পারি আমার মতো করেই, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বিগেস্ট স্যাটিসফ্যাকশন আই উইল গেট। আপনার এই প্রতিষ্ঠানটা কাদেরকে বেসিক্যালি সেবাটা দিচ্ছে? মোটামুটি বলতে পারেন কুলাউড়ার সেবায় নিয়োজিত, কুলাউড়া বলতে পারেন, পিপলরা আছে ওদেরকে, মানুষদেরকে সেবা দিচ্ছেন। আপনি তো বললেন যে দেশের বাইরে বড় হয়েছেন, ঢাকায় ছিলেন, মানে গ্রামের দিকে কেন টানটা গেল? দিস ইজ আ ভেরি ইউনিক থিং। আমি নিজেও চিন্তা করি যে আগে বাবা মার সাথে যখন যেতাম তখন ওই টানটা ফিল করতাম না। বাবা মাকে দেখতাম সব গ্রামের লোকজন নিয়ে ড্রয়িং রুমে বসা, বিরক্ত হতাম যে কখন এরা যাবে। কিন্তু বাবা মা চলে যাওয়ার পর যে ভ্যাকিউমটা আসলো, যখন আমি দেশের বাড়িতে গেলাম শুধু বাবা মার স্মৃতির জন্য, দাদা দাদি, completely I went to feel my parents there. And তখন যখন দেখলাম গ্রামের মানুষজন এত ভালোবাসা দিল, আসলে শহরে সেই ভালোবাসাটা পাই না। আপনি তো একজন লিগ্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন এখন। হ্যাঁ, এখন আমি লিগ্যাল কনসালটেন্সিতে আছি, সামাদ এন্ড অ্যাসোসিয়েট। এটাও
আমার বাবার জন্মদিনের দিন গত বছর একই সাথে এটার উদ্বোধন হয়। কাজ করছি, কিছু রিসার্চ ওয়ার্ক করছি। আচ্ছা। এবং ওই রিসার্চ ওয়ার্কের ভিত্তি করে অবভিয়াসলি ফিমেল ওরিয়েন্টেড, আই ওয়ান্ট টু প্রোটেক্ট উইমেন অলসো। আচ্ছা। অ্যান্ড সেই চেষ্টাও এখানে করছি যে আগামীতে যদি এই সেক্টরে ভালো কিছু করতে পারি। আই থিঙ্ক উইমেন শুড বি স্ট্রং এনাফ। আমরা তো জানি যে আপনি আরো সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন। Mostly they are male dominated places, but I'm putting my foot down and getting my own rights. ওকে, মানে নারী হিসেবে যে ভূমিকা রাখছেন, এই যে পুরুষের সাথে তাল মিলিয়ে চলছি আমরা আজকে, কিভাবে দেখেন ব্যাপারটা? আমরা জানি যে আমাদের দেশে 50% আর উইমেন। সো এই 50% উইমেন যদি সব ক্ষেত্রে যদি চেষ্টা করতেন যে এগিয়ে আসার, তাহলে তো অফকোর্স ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট zone, our country would have been in a different position. তো আমি মনে করি যে আমি মানে যেভাবে আমি কাজ করছি, এটা যদি অন্য মেয়েদেরকে অনুপ্রেরণা দেয়, ইনসেন্টিভ দেয় আমাকে দেখে, যেটা আমি প্রতিনিয়ত আই গেট টু হিয়ার ফ্রম লটস অফ উইমেন, দে ওয়ান্ট টু কাম অ্যান্ড সি মি। তারা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপনি এই সাহসটা কোত্থেকে পাচ্ছেন। তো সেইগুলো করতে গিয়ে আমাকে অনেক রকম অনেক কিছুর শিকার হতে হয়েছে, বাট এন্ড অফ দ্য ডে ইটস বিন ইয়ার্স দ্যাট আই হ্যাভ বিন ইনভলভড, অ্যান্ড নাও I think men, I have earned their respect. Okay. And it completely depends on your strength, how you fight out, and then you can achieve your goal. And I would tell every woman that keep going. আপনার কি মনে হয় না যে এখন যে ক্লাবগুলো আছে ওখানে ওরাও পার্টিসিপেট করতে পারে আপনার সাথে? হ্যাঁ, অফ কোর্স উই হ্যাভ। এখন আমি যে প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত আছি, ঢাকা ক্লাব, এগুলো তো 100 years old, লেডি উত্তরা ক্লাব আছে, গুলশান ক্লাব আছে। এই ক্লাবগুলো সবগুলাই কিন্তু ঘুরে ফিরে ইট হ্যাজ আ ফ্যামিলি এনভায়রনমেন্ট। আমাদের প্রথম শিক্ষা কিন্তু পরিবার থেকে হয়। ফার্স্ট এভরিথিং কামস ফ্রম দ্য ফ্যামিলি। সো আমরা এই ক্লাবগুলোকে বলি আমাদের সেকেন্ড হোম। আমাদের চিলড্রেনরা এখান থেকেই বড় হচ্ছে, আর এটা খুব সেফ জায়গা। আপনার টিনেজ ছেলে মেয়ে বাইরে যেতে চাচ্ছে, কত কিছু আছে, কিন্তু যেখানে ক্লাবে যাচ্ছে ওদের জন্য সুইমিং, ওদের জন্য যেসব ব্যবস্থা আছে সেইগুলো পুরো একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছে। আর এছাড়া আমার নিজের মানে সিলেটের অনেকগুলো অ্যাসোসিয়েশন আছে, ওটা যেগুলো সিলেট রত্ন ফাউন্ডেশনের সাথে আমি আছি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, যেটা কিনা আমাদের একটা 14 তলা নিজস্ব ভবন আছে। সো ওইখান থেকে আমরা এডুকেশনাল ওয়ার্কগুলো চালিয়ে যাচ্ছি, কারণ সিলেটের পভার্টি লেভেলটা আল্লাহর রহমতে বাবা শাহজালাল আউলিয়ার ভূমির মানুষ আমরা ওই ব্যাপারে উই আর হ্যাপি, কিন্তু আমাদের এডুকেশন লেভেলটা এখন একটু প্রবলেম হচ্ছে। সো এই জন্য আমরা একটু কনসেন্ট্রেট করছি। আর আমার সামাদ ফাজিয়া ফাউন্ডেশনের মেইন লোগোটা যদি বলি তাহলে এডুকেশন ফর লাইফ। আচ্ছা। সো এইটা দিয়ে আমি চেষ্টা করছি সেমিনার্স, দেশের বাড়িতে সেমিনার্স হোল্ড করি, ব্যাংকার্স নিয়ে যাচ্ছি। আমি অনেক লয়ার্স কলিগসরা গেছেন, ব্যারিস্টার্সরা গেছেন, তো তাতে করে আমার দেশের বাড়ির লোকরা এক্সপোজড হয় এগুলোতে। সো এইভাবে চেষ্টা করছি। দর্শক, এতক্ষণ শুনছিলাম সাবরিনা সামাদের সাফল্যের কথা। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে এসে দেখব তার তৈরি করা একটা রেসিপি। বিরতির পর আমন্ত্রণ রাঁধুনি রমজানে সুস্বাদে সুস্বাস্থ্যে। আমার সাথে আছেন আমার অতিথি সাবরিনা সামাদ। কি রান্না করে দেখাচ্ছেন? চিকেন। হ্যাঁ, বোনলেস চিকেন। বোনলেস চিকেন দেশি স্টাইলে। কি নামটা দিচ্ছি? এটার বেসিকটা হলো গিয়ে কারি পাতা। এটার একটা ডিফারেন্ট স্মেল আছে। সো কারি পাতা আর রেড চিলি, ড্রাই চিলি যেটা, এটাই হলো বেস। এটা বিফও করা যায়, চিকেনও করা যায়। আচ্ছা, আমরা আজকে চিকেনটা করছি। হ্যাঁ, আজকে চিকেনটা। আমি নিজেও কিন্তু রাঁধুনির প্রোডাক্টগুলো ইউজ করি বাসায় রেগুলারলি। অ্যান্ড সরষের তেলটা আমার আসলে খুব ফেভারিট রাঁধুনির। সো আই হ্যাভ
সরষের তেল অফ রাঁধুনি, ওটার সাথে উই ক্যান মেক সাম সয়াবিন অয়েল অলসো। আচ্ছা, যদি অনেকে মনে করে পুরাটা সরষের তেলের স্মেল চায় না, দেন উই ক্যান মিক্স ইট হাফ অ্যান্ড হাফ। সরষের তেল দিয়ে দিই। হ্যাঁ, তেলটা আসলে আই এম শিওর যারাই রাঁধেন তাদের আন্দাজটা তাদের নিজেদের মতো থাকে। এটার ফার্স্ট থিং যেটা হবে সেটা হলো গিয়ে যে ড্রাইড যে শুকনো মরিচটা, হ্যাঁ। আর যদি যারা ঝাল বেশি পছন্দ করেন না তাহলে তারা সিডসটা বের করে ফেলতে পারেন। আচ্ছা, সো হ্যাঁ, একটা চিকেনে অ্যাবাউট 6 পিসেস দিতে পারেন, কেটেও দেওয়া যায় যেভাবে ইচ্ছা। এর সাথে কারি পাতাটা দিয়ে দিচ্ছি, আবার পরেও কিন্তু দিতে হবে। আচ্ছা, এরপরে অনিয়ন্স, হ্যাঁ, এটা অনিয়ন্সটা যদি লম্বা লম্বি স্লাইস করা যায় সেটাও ভালো। আমরা এখানে কিউব করে নিই। এটা একটু কিউব হয়েছে, আই প্রেফার ইট স্লাইস। ইটস জাস্ট আ ড্যাশ অফ, যেহেতু আমাদের অলরেডি শুকনো মরিচটা দিয়েছি, মরিচটা আছে, এই জন্য রাঁধুনি মরিচটা একটু কম। টার্মারিকটাও জাস্ট আ ড্যাশ অফ। আচ্ছা, লবণটা এখনো দেওয়া যেতে পারে আন্দাজ মতো। টমেটোটা দিলে ভালো হয়, তাহলে পানির কাজটা করে কিন্তু। সো টমেটো থেকে যে পানিটা বের হচ্ছে, হ্যাঁ, ওইটা দিয়ে হয়ে যাচ্ছে। এখন আমরা চিকেনটা দিয়ে দিতে পারি। চিকেনটাও কিউব, মানে যদি আপনি মানে সৌন্দর্যটা চান, বিউটিফিকেশন, তাহলে একরকম করে কাটতে হবে। আচ্ছা, আর না হলে চলবে, ওকে। এখন বোধহয় আমরা একটু ঢেকে দিতে পারি। আচ্ছা, আগুনটা একদম অল্প দিয়ে, অলমোস্ট হয়ে এসছে। কালার চলে এসছে, তেলটা উপরের দিকে উঠে গেছে, না হয়ে গেছে চিকেনটা? হ্যাঁ, অলমোস্ট। ওকে, এখন কিছু গার্নিশিং করব। আচ্ছা, আমি সার্ভিস দিই। একটু খেয়াল রাখতে হবে রেড চিলিটা যেন না জ্বলে যায়। রেড চিলিটা যদি জ্বলার কোনো থাকে, চান্স থাকে, তাহলে উঠিয়েও নেওয়া যায়। আগে উঠিয়ে পরে আবার দেওয়া যায়। হ্যাঁ, যদি পুড়ে যায়। পুরা এন্টার ফ্লেভার কিন্তু কারি পাতা, আর এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। আটা রুটি অথবা রাইস, ডাল, সবকিছুর সাথে। ওকে, হয়ে গেছে না আপা? হ্যাঁ, চুলটা বন্ধ করে দেবো? হ্যাঁ, ওকে না, ওকে। মাটিতে নিতে না, কিউবগুলো যদি সব একরকম করে কাটা হতো, দেখতে আরো সুন্দর লাগতো। ওকে, এখন কি আমরা, আপনি কি গার্নিশ করতে চান? হ্যাঁ, ড্রেসিং যে কোনো রকম কিছু করে করা যায়। ওকে, আসলে গার্নিশিং এর কোনো শেষ নেই। গার্নিশিং ইটসেলফ ইজ আ ডিপার্টমেন্ট। সো আই এম নট আ গার্নিশার অর এক্সপার্ট, বাট ইউ ক্যান ডু এনিথিং। হ্যাঁ, অসুবিধা। থ্যাংক ইউ আপা, আমাদের জন্য একটা সুন্দর রেসিপি প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ অলসো। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরেই ফিরছি। বিরতির পর আবারও আমন্ত্রণ রাঁধুনি রমজানের সুস্বাদে সুস্বাস্থ্যে। আমার সাথে আছে আমার অতিথি সাবরিনা সামাদ। আপনি তো খুব সুন্দর একটা ডিশ প্রেজেন্ট করে দেখালেন আমাকে। বাসায় কি রেগুলার রান্না করেন? রিজন থাকলে করি, যখন ইনভিটেশনস থাকে, বাড়িতে কাউকে দাওয়াত দিই, তখন করি। কি খেতে পছন্দ করেন? আজকাল জানেন ইটস আ ওয়ার্ল্ড ওয়াইড, জুড়ে আমাদের সবকিছু চলছে ফিটনেসের উপরে। ইফ ইউ গো টু এনি ডক্টর, ফার্স্ট থিং বলবে এক্সারসাইজ করতে, হ্যাঁ,
5 দিন আর বলবে ডায়েট করতে। হ্যাঁ। তো আই এম লাকি দ্যাট আমি আমেরিকায় যখন ছিলাম তখন আমি ফিটনেসের উপরে একটা ডিগ্রি নেই, আর এটার পরে আমি বেশ অলমোস্ট 12 ইয়ার্স ধরে আমি ক্লাস করেছি ফিটনেসের উপরে, কিন্তু এখন সময় পাই না। ডায়েট অবশ্যই করতে হবে, খাবার সময় বেছে নিতে হবে কোনটা মোর ভ্যালুয়েবল নিউট্রিশিয়াস ফুড। আমাদের যে 6টা নিউট্রিশন আছে ওইগুলা বেছে যদি ভেজিটেবলসের উপরে বেশি উই ক্যান গিভ এমফেসিস, দ্যাটস বেটার। লেস মিট, লেস কার্বোহাইড্রেট। রান্না শেখা হচ্ছে মার কাছ থেকে অবশ্যই না? যখন দেশে বাইরে ছিলেন তখন নিজেকে করতে হতো এরকম? ইউর রাইট। দেশের বাইরে থাকলে, এখনো যখন দেশের বাইরে যাই, রেগুলার রান্না করি ওখানে। আপনার বাবা মা একটা মিনার নামে একটা প্রকাশনার সাথে জড়িত ছিলেন, পত্রিকা ম্যাগাজিন ওনারা বের করতেন 1948-এ। তৎকালীন সময়ে মানে যারা ছিলেন কালচারাল পার্সোনালিটি অফ বাংলাদেশ, ওনাদের কেউই বাকি নেই যারা ওই বইটাতে লেখেননি, ওই সময়কার ম্যাগাজিনে লেখেননি। ওই সময়ে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনি আমার বাবা মার বইয়ের যে প্রচ্ছদটা উনি এঁকেছিলেন। আর কবি জসিমউদ্দিন, উনার যে বিখ্যাত কবিতাটা আসমানি, ওটা আমার বাবা মার বাড়িতে বসেই লেখা হয়েছে, শুনেছি। আচ্ছা, আপনি তো এখন স্টিল ইয়াং, এখনো আপনার সামনে কি কি পরিকল্পনা আছে? Young or old, I really don't know, because age is not a factor. If you want to do good things, as my father did after retirement, he set up a big industry. So ওইভাবে দেখতে গেলে আমি এখনো সফল হইনি, বা সফল নারীর কিনা জানি না, তবে আমার ইচ্ছা আছে সফলতা অর্জন করার, ভালো কিছু করার। যদি সুযোগ পাই কিছু করার দেশের জন্য, সবার জন্য, মানুষের জন্য, অবশ্যই করব। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এসেছেন আমাদের এই প্রোগ্রামে। আপনাকে অনেক ধন্যবাদ ফর ইনভাইটিং মি। দর্শক, আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে সফল আরেকজন নারীর সঙ্গে। সেই পর্যন্ত ভালোই থাকুন।